কি আমরা প্রশ্নসাথী ছায়া প্রকাশনী, এটা নবম শ্রেণীর প্রথম স্কুলটা দেখো সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আমার এই ক্ষুদ্র চেষ্টা যদি তোমাদের কিছু কাজে লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে। দেখে নাও, প্রথম যে প্রশ্ন বলা আছে, জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, এটা বিভিন্ন অপশান দেওয়া আছে, CaCl2, KCl, NaCl, ZnCl2। এটা আমরা বলবো CaCl2 হবে। মোলার আয়তনের মান কত? মোলার আয়তন মানে 22.4 লিটার, এটা দুয়েরটা আমরা বলবো। আধানহীন একটি রশ্মির নাম। বিটা রশ্মি ঋণাত্মক, আলফা রশ্মি ধনাত্মক, গামা রশ্মি আধান নেই, তাহলে অপশান 3 হবে গামা রশ্মি। ইউভি রশ্মি নয়। স্কেলার রাশিটি হলো, দেখো, বল ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, চাপ স্কেলার রাশি, ভার হলো ভেক্টর রাশি, তাহলে অবশ্যই চাপ আমরা বলবো। তারপর দেখো, প্রবাহীর কোনো বিন্দুতে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে এটা উপরের দিকে, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ উপরের দিকে বেশি সব দিকে সমান শূন্য হয়। প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপটা আমরা কি বলবো? প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপটা সব দিকে সমান হয়, আমরা 3-এরটা বলবো। তারপর দেখো চয়েরটা, উভধর্মী অক্সাইড হলো, আমরা অপশান 3 বলবো জিঙ্ক অক্সাইড। কার্যের ব্যবহারিক একক আমরা কি বলবো? সেটা জুল বলবো। জলে দ্রবীভূত হয়, তাহলে এখানে দেখে নাও, এইটা CH3OH, এটা হলো মিথানল। তাহলে মিথানল কিন্তু জলে, এটা কিন্তু আমরা জলে সামান্য দ্রবীভূত হয়, কিন্তু এখানে যেহেতু এই অপশানটা যে মিথানলের অপশান আছে, তাহলে মিথানল কিন্তু জলে দ্রবীভূত হয়। তাহলে আমরা কি বলবো? অপশান 2-এরটা আমরা প্রথম চয়েস করব। তারপর দেখো মৃদু, দেখে নাও মৃদু অ্যাসিড, তাহলে মৃদু অ্যাসিড আমরা কি বলবো? মৃদু অ্যাসিড, এটা H2CO3 বলবো। Na+ আয়নের ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন আমরা 11 বলবো। Na+ মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এর 11 ছিল, তাহলে 11 থেকে 1 বাদ গেলে তাহলে 10 হবে, তাহলে আমরা কোনটা বলবো? 3-এরটা বলবো। তারপর থেকে সমবেগে চলার কণার কি শূন্য হবে? দ্রুতি শূন্য, সরণ শূন্য, ত্বরণ শূন্য। সমবেগে যখন চলবে তখন তার ত্বরণ শূন্য হবে, অর্থাৎ অপশান সি বলবো। উত্তরগুলো আমরা সব ওই প্রকাশনী ভৌতবিজ্ঞান এবং পরিবেশ যে তোমাদের টেক্সট বই আছে, দুয়ারি গাঙ্গুলি মাইথি, সেখান থেকে প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। তবু দেখে নাও, এই যে একক কাকে বলে এবং এককের প্রয়োজনীয়তা, এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে 2 নম্বর পেজে। দেখবে 2 নম্বর পেজে একক কাকে বলে এবং এককের প্রয়োজনীয়তা, এটা অবশ্যই পাবে। তারপর দেখো নির্ভুল তুল্যযন্ত্র কি? নির্ভুল তুল্যযন্ত্র বলতে, অর্থাৎ যে তুল্যযন্ত্রটা মানে তুল্যযন্ত্রের সুবিধিতা বেশি, তুল্যযন্ত্রের সুবিধিতা যার বেশি, তাকে আমরা নির্ভুল তুল্যযন্ত্র বলবো। তাহলে এটা আমরা যন্ত্র, তাহলে পেজ নাম্বার 11 এটা তোমরা পাবে নির্ভুল তুল্যযন্ত্র কি, এটা পরিষ্কার এখানে পেয়ে যাবে। নির্ভুল তুল্যযন্ত্র বা তুল্যযন্ত্রের সুবিধিতা। নির্ভুল তুল্যযন্ত্র বলতে অর্থাৎ যে তুল্যযন্ত্রে মানে বাহুটা দীর্ঘ হবে এবং মানে তুলা দণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব কাছাকাছি হবে, সেই তুল্যযন্ত্রকে আমরা নির্ভুল তুল্যযন্ত্র বলবো। তারপরে দেখো যন্ত্রে শতকরা ত্রুটি বলতে কি বোঝায়? দেখে না, শতকরা ত্রুটি বলতে এটা আমরা 2-এর দাগের কয়েকটা বলবো। তাহলে 2-এর দাগের কয়েকটা একটু দেখে নাও। যন্ত্রের শতকরা ত্রুটি,
যন্ত্রের শতকরা ত্রুটি, এটা আমরা কি বলবো দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। এটা হলো যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক, যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বাই পরিমাপে প্রাপ্ত মান, পরিমাপে প্রাপ্ত মান ইন্টু 100। তাহলে যন্ত্রের শতকরা ত্রুটি বলতে আমরা এরকম বলবো যন্ত্রের লঘিষ্ঠ মান বাই পরিমাপে প্রাপ্ত মান ইন্টু 100কে আমরা বলবো যন্ত্রের শতকরা ত্রুটি বলবো। তারপরে দেখো তোমার বয়সকে সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো, সেকেন্ডে প্রকাশ করলে তাহলে অনেক, কারণ যদি আমার বয়সকে সেকেন্ডে প্রকাশ করা যেত তাহলে সেটা মনে রাখা খুব কষ্টকর হতো। তাহলে আমার বয়সকে যদি সেকেন্ডে প্রকাশ করা হতো, কারণ সেটা মনে রাখা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়তো। এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে নাও, কারণ বয়সকে বছরে প্রকাশ করা মনে রাখা সুবিধে, সেকেন্ডে প্রকাশ করলে সংখ্যাটা এত বড় হতো যেটা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ মনে রাখবে একদিন সমান 86,400 সেকেন্ড। তাহলে আমি যদি ধরো একটা দিন বলি, একটা দিন মানে আমরা বলবো 86,400 সেকেন্ড। এবার আমরা যদি 65 দিয়ে গুণ করি তাহলে কত বড় সংখ্যা আসছে, তাহলে একটা বছরের জন্য অত বড় সংখ্যা, তাহলে অত বড় সংখ্যা আমাদের কিন্তু মনে রাখা সম্ভব নয়। তারপর দেখো সুর কাকে বলে, এটা তোমরা শব্দে অবশ্যই পেয়ে যাবে, শব্দে দেখবে তোমরা এটা অবশ্যই পেয়ে যাবে। দেখো সুর কাকে বলে তোমরা শব্দে পেয়ে যাবে, 163 পেজে দেখবে সুর কাকে বলে পেয়ে যাবে। এবার দেখো বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শুনতে উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে, দেখে নাও এটা। দেখো বিউটিফুল, তাহলে বিউটিফুলের মধ্যে শব্দটিতে দুটি পদাংশ আছে, শব্দটিতে দুটি পদাংশ আছে, দুটি পদাংশ বলতে একটা বিউটি আর একটা ফুল, তাহলে দুটি পদাংশ আছে। তাহলে শব্দটি হলো দ্বিমাত্রিক, তাহলে আমরা কি বলবো শব্দটি দ্বিমাত্রিক, শব্দটা কি বলবো দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক শব্দের সময় ব্যবধান, দ্বিমাত্রিক শব্দের সময়ের ব্যবধান, দ্বিমাত্রিক শব্দের সময়ের ব্যবধান একমাত্রিকের জন্য 1/5, দ্বিমাত্রিক 2 গুণ করা হলো, তাহলে 2/5 সেকেন্ড আমরা বলবো। আচ্ছা, এবারে বায়ুতে শব্দের বেগ আমি ধরে নিলাম 332 মিটার পার সেকেন্ড। তাহলে উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, তাহলে দেখে নাও তাহলে কত হবে, বেগ, এটা বেগকে সময় দিয়ে গুণ করলুম, সময় দিয়ে গুণ করা হলো, তাহলে বেগকে সময় দিয়ে গুণ করলে দূরত্ব পাওয়া গেল, এবং তাকে আমরা কি করব, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব পেয়ে যাব। এটা করলে আমরা যেটা পাবো সেটা হলো 66.4 মিটার পেয়ে যাব। তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব আমরা পেয়ে গেলাম 66.4 মিটার হয়ে গেল। তারপর দেখে নাও ক্যালোরিমিতির মূলনীতি, এটা আমরা তাপে পেয়ে যাব। তার আগে দেখে নাও সুর এবং স্বরের পার্থক্য, এটা আমরা পেয়ে যাব 163 পেজে দেখবে, 163 পেজে আমরা পেয়ে যাব সুর এবং স্বরের পার্থক্য। কম্পাঙ্কের অনন্যককে আমরা কি বলবো, পর্যায়কাল বলবো, দেখে নাও। তারপর দেখো সুর এবং স্বরের পার্থক্য আমরা পেয়ে যাবো 163 পেজ। তারপর দেখে নাও কম্পাঙ্কের অনন্যককে আমরা কি বলবো,
কম্পাঙ্কের অনন্যককে আমরা বলবো পর্যায়কাল বলবো। ইচ্ছায় বলা আছে ক্যালোরিমিতির মূলনীতি, এটা তোমরা পেয়ে যাবে তাপে পেয়ে যাবে 142। আমরা কিন্তু যে বইটা সাহায্য নিচ্ছি সেটা হলো ছায়া প্রকাশনীর, সেটা ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি। এই টেক্সট বইয়ের সাহায্যে উত্তরগুলো আমরা ব্যাখ্যা করছি, ভালো করে দেখে নাও। তারপর দেখে নাও সেপারেটরি ফানেলের সাহায্যে, এটা মিশ্রণের অধ্যায়ে আমরা পাবো সেপারেটরি ফানেল। এই উত্তরটা পেয়ে যাবে সেপারেটরি ফানেলের সাহায্যে কী ধরনের মিশ্রণকে পৃথক করা হয়। পরিষ্কার এখানে লেখা আছে 116 পেজ, তোমরা দেখবে এটা 116 পেজ তোমরা পেয়ে যাবে। সেটা দেখবে লেখা আছে ভিন্ন ঘনত্ব বিশিষ্ট এবং পরস্পরের সঙ্গে মিশে না যায় এমন মিশ্রণকে পৃথক করা যায়। তাহলে এটা পরিষ্কার পেয়ে যাবে, এটা হলো পেজ নাম্বার 116। তারপর দেখো আয়নমুক্ত জল পাতি জলের পার্থক্য। আয়নমুক্ত জল পাতি জলের পার্থক্য তোমরা 125 পেজে পরিষ্কার আছে, 125 পেজে আয়নমুক্ত জল পাতি জলের পার্থক্য। তারপর দেখো অ্যালগাম ব্লুম। অ্যালগাম ব্লুম এটা তোমরা পেয়ে যাবে 127 পেজে, এটা অ্যালগাম ব্লুম আমরা পেয়ে যাব 127 পেজে আমরা পেয়ে যাব অ্যালগাম ব্লুম। আমরা অবশ্যই এটা আমরা ছায়া প্রকাশনী টেক্সট বইয়ের সাহায্য নিচ্ছি, তোমরা দেখে নাও। এটা পরিষ্কার উত্তরগুলো আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, একটু দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তেজস্ক্রিয়তার কারণ কি মনে রাখবে 65 পেজে আছে, 65 পেজে দেখবে তেজস্ক্রিয়তার কারণ। এখানে তেজস্ক্রিয়তার কারণ বলতে তেজস্ক্রিয়তার কারণ তোমরা পেয়ে যাবে 65 পেজ নাম্বার। নিউটন বাই প্রোটন এর অনুপাত যখন 1-এর থেকে বড় হবে তখন এই ঘটনা ঘটবে, বা আমরা বলবো ভর সংখ্যা 210-এর বেশি। তাহলে ভর সংখ্যা 210-এর বেশি যখন ঘটবে তখন ওই সকল মৌলিক তেজস্ক্রিয় ধর্ম দেখা যাবে, বা আমরা বলবো N/P নিউটন সংখ্যা প্রোটন সংখ্যার অনুপাত যখন 1-এর থেকে বড় হবে তখন ঘটনা ঘটবে। তারপর দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল স্থায়ী নয়, ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও ওই যে ত্রুটি বা বিচ্যুতি দেওয়া আছে 67 পেজে। তাহলে 67 পেজে আমরা যে বিচ্যুতি আছে সেই বিচ্যুতি আমরা পরিষ্কার পেয়ে যাব যে 1 নম্বর পয়েন্ট এবং মানে অর্থাৎ 67 পেজে রাদারফোর্ড পরমাণু মডেল, দেখো ওখান থেকে বোঝা যাচ্ছে যে পরমাণু স্থায়ী নয়, মানে পরমাণু অস্তিত্ব বলে কিছু নেই, এটা পেয়ে যাচ্ছি আমরা। তারপরে পরমাণুর মৌলিকত্ব কিসের ওপর নির্ভর করে, তাহলে মনে রাখবে পরমাণুর মৌলিকত্ব নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে। তাহলে মনে রাখবে পরমাণু মৌলিকত্ব নির্ভর করে কিসের ওপরে, এটা অবশ্যই পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যার উপরে। এটা আমরা উত্তরটা লিখে রাখবো প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যার ওপরে এটা তোমরা পেয়ে যাবে, সেটা 70 পেজে তোমরা পেয়ে যাবে প্রোটন সংখ্যার ওপর নির্ভর করে। তারপর দেখো F- এবং Na+ এদের মধ্যে সম্পর্ক কি বার করতে বলছে, দেখে নাও। F- আমরা এটা দেখো 73 পেজে, 73 পেজে একটা ছক আছে। F- মানে আমরা বলবো, তাহলে এটা আমরা বলবো 10 হবে, আর Na+ মানে এটা 10 হবে, তাহলে এটাও 10 আর এটাও 10। তাহলে এটা প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের আইসোটোপ, এরা পরস্পর আইসোটোপ। কোন ধরনের আইসোটোপ আমরা পৃথিবীর বয়স নির্ণয় করতে ব্যবহার করি, এটা আমরা কত বলবো C14, এটা হলো পৃথিবীর বয়স নির্ণয় করতে ব্যবহার করি। তাহলে C14, তাহলে পৃথিবীর বয়স নির্ণয় করতে আমরা ব্যবহার করি C14। আমরা ক্ষারের সংজ্ঞা পেয়ে যাব, এটা দেখবে পেজ নাম্বার 98। তাহলে 98-এ আমরা ক্ষারের সংজ্ঞাটা অবশ্যই পেয়ে যাব, এখানে উদাহরণ পেয়ে যাব। ক্ষারের সংজ্ঞা দেখবে আর্হেনিয়াসের মত অনুসারে যে সকল যৌগ জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয় তাদের ক্ষার বলবো, যেমন NaOH, COH2 এগুলো সব ক্ষারের মধ্যে পড়বে। কিভাবে সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করবে, এটা বিক্রিয়া লিখতে বলছে, দেখে নাও। সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা তোমরা পেয়ে যাবে দেখবে 101 পেজ, 101 পেজে তোমরা পেয়ে যাবে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ, পেজ নাম্বার 101 দেখবে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের বিক্রিয়া। তারপরে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় কেন, কারণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় বলতে অ্যামোনিয়া মানে OH- আয়ন দেয়, মানে অ্যামোনিয়া জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, সেজন্য আমরা অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয়।
এবার দেখো কপার এবং পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণ লিখতে বলছে। দেখো কপারের সঙ্গে বিক্রিয়া আমাদের লিখতে বলছে। দেখো 102 পেজে আছে, এটা আমরা দেখব 102 পেজ, পেজ নাম্বার 102, পরের পেজটাই পাবো। এখানে বলা আছে কপারের সঙ্গে পাতলা নাইট্রিক অ্যাসিড। কপারের সঙ্গে পাতলা নাইট্রিক অ্যাসিড এটা আমরা পেয়ে যাব 103 পেজে, দেখবে লাস্টেরটা শীতল এবং লঘু। দেখে নাও শীতল এবং লঘু এই বিক্রিয়াটা আমি বলতে চাইছি, দেখে নাও এই বিক্রিয়াটা শীতল এবং লঘু। দেখো নীল বর্ণের কী কী উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়া করলে উৎপন্ন হবে, দেখো এইটা, তাহলে Cu প্লাস HNO3, এটা CuNO3 হোল 2 প্লাস N2O প্লাস 5H2, এটা উৎপন্ন হবে। দেখো এটা হলো বর্ণহীন উৎপন্ন, এটা হলো আমার এই এটা হলো নীল বর্ণ, এটা হলো নীল বর্ণের কিউপিক নাইট্রেট, আর লাফিং এটা N2O মানে লাফিং গ্যাস, এটা হলো বর্ণহীন উৎপন্ন হবে। তারপর দেখো এটা হয়ে গেল নিউটনের দ্বিতীয় সূত্রটা, দেখে নাও নিউটনের দ্বিতীয় গতিসূত্র যাব 32 পেজে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা পেয়ে যাব 32, পেজ নাম্বার 32, ছায়া প্রকাশনী দুয়ারি গাঙ্গুলি মাইতি, এখানে অর্থাৎ দুয়ারি গাঙ্গুলি মাইতি, দেখবে পেজ নাম্বার 32-এ পেয়ে যাব। একটি গাড়িকে ব্রেক কষে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন তৈরি হলো, 2 সেকেন্ড পরে স্থির হলো, গাড়িটি কতটা দূরত্ব যাবে? দেখে নাও গয়েরটা, দেখে নাও সলভ করে দিচ্ছি, দেখে নাও গয়েরটা। তাহলে এটা মন্দন এ সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে, সময় বলা আছে 2 সেকেন্ড, সময় 2 সেকেন্ড, তাহলে গাড়িটি কতটা দূরত্ব যাবে? আমরা বলবো এস সমান হাফ এটি স্কোয়ার, তাহলে এস সমান হাফ, এর মান আমরা 6 বলবো আর টি এর মান 2 স্কোয়ার বলবো, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 4, তাহলে এটা কাটাকুটি করলে কত বলবো 12, তাহলে গাড়িটি কত মিটার যাবে? অবশ্যই 12 মিটার যাবে। এর সমান আমরা কি বলবো? হাফ এটি স্কোয়ার বলবো, তাহলে এখানে এর মান দেখো, এর মান 6 বলা আছে, সময় 2 বলা আছে, এটা 2 স্কোয়ার, তাহলে গাড়িটি কত মিটার যাবে? অর্থাৎ গাড়িটি 12 মিটার যাবে। তারপর দেখে নাও এইটা, দেখে নাও মোল কাকে বলে, এটা আমরা 76 পেজে পেয়ে যাব, মোল কাকে বলে। তারপর দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, দেখে নাও সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা পেয়ে যাব H2SO4, দেখে নাও H2SO4, তাহলে H2SO4 মানে আণবিক ভর, তাহলে 1 ইন্টু 2, সালফার কত? সালফার আমরা বলবো সালফার 32, আর প্লাস এটা হলো 16 ইন্টু 4, তাহলে এটা দেখে নাও, তাহলে এটা 1 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, এটা রাখো 2 প্লাস 32 বলবো 64, 98, তাহলে 98, তাহলে কত পাবো? তাহলে 98, তাহলে অ্যান্সার হবে কত? 98 আমরা বলবো, দেখে নাও। তারপরে দেখে নাও শব্দের প্রতিফলনের সূত্র আমরা 159 পেজে অবশ্যই পেয়ে যাব, 159 পেজে টেক্সট 159 আমরা পেয়ে যাব। তারপর দেখো তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, এটাও 159 পেজে পেয়ে যাব। তারপর দেখো কীভাবে শ্রবণোত্তর শব্দের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, এটা আমরা 160 পেজে পেয়ে যাব। 160 পেজে আমরা পেয়ে যাব সেই সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য, সেটা আমরা পেয়ে যাবো, 160 পেজে পেয়ে যাব। তারপর দেখো ক্ষমতা কাকে বলে, ক্ষমতা এটা কার্যশক্তিতে পেয়ে যাবে, বা আমার কার্যশক্তি ক্ষমতা প্লেলিস্ট আছে, সেখানে অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখবে ক্ষমতা কাকে বলে, আমি বলছি আমার যে কার্যক্ষম শক্তি প্লেলিস্ট আছে সেখানে ক্ষমতা কাকে বলে পেয়ে যাবে। প্রমাণ করে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, এটা অবশ্যই তোমরা প্লেলিস্ট দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। তার এক অসম ক্ষমতা, এই টোটাল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপরে চলে এসো, তাহলে এখানে চয়ের প্রশ্নটা সব উত্তর তোমরা পেয়ে যাবে। তবে একবারই অঙ্কটা আমি নতুন করে দেখাচ্ছি। 70 কেজি ভরের একটি মানুষকে 5 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে ওপরের দিকে উঠছে,
তাহলে ক্ষমতা কত হবে সেটা ওয়াট এককে প্রকাশ করতে বলছে। দেখে নাও, আমাকে বলা আছে এম বলা আছে 70 কেজি। তাহলে এম কত? এম বলা আছে 70 কেজি। এখানে ভি বলা আছে, ভি বলা আছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে পি সমান আমরা জানি এফ ইন্টু ভি, এফ মানে আমরা এম জি বলবো ইন্টু ভি। তাহলে এম এর মান 70, জি এর মান 9.8 ইন্টু ভি, ভি এর মান আমরা 5 বলবো। তাহলে এর এককটা আমরা কি বলবো? এককটা অবশ্যই ওয়াট বলবো। এটা করলে যেটা আসবে সেটা হলো 3430 ওয়াট, 3430 ওয়াট। তাহলে এখানে আমরা বলবো সেটা হলো, অর্থাৎ মানুষটির ক্ষমতা, অতএব মানুষটির ক্ষমতা সেটা হলো 3430 ওয়াট। এটা হলো। এরপর দেখো পৃষ্ঠটান কাকে বলে, এটা পেজ নাম্বার 54 তোমরা পৃষ্ঠটান কাকে বলে পেয়ে যাবে। তাহলে কোনো বিন্দুতে চাপের রাশিমালা, এটা হলো তোমরা 47 পেজ নাম্বার 47 পেয়ে যাবে। তারপর দেখো না হুকের সূত্র, এটা তোমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ে পেজ 59 পেয়ে যাবে। আর ইস্পাতের ইয়ং গুণাঙ্ক এর মানটা হলো 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। তাই ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কোচবিহার রামভোলা হাই স্কুল দেখো সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট পড়ো। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তোমাদের কিছুটা কাজে লাগে তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য বলে মনে করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। এবং কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও ক্লাস 9-এর ছাত্রছাত্রীর কাছে আমি আমার মতামত প্রকাশ করছি, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।